হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ইলেকট্রোস্ট্যাটিক্স পার্ট 4। ওকে, তো আগের দিনে অনেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, কিন্তু যাদের নাম বলিনি তারা কমেন্ট করবে না এরকম তো হয় না। সবাই চেষ্টা করো কমেন্ট করতে, তবে তো আমি বুঝবো যে তোমরা পড়ছো। তো আজকে ইলেকট্রোস্ট্যাটিক্স পার্ট 4। আগের দিনে আমরা কি শিখিয়েছিলাম? আগের দিনে শিখিয়েছিলাম যে ডাইপোল মোমেন্ট, একটা ডাইপোলের ডাইপোল মোমেন্ট কোন ডিরেকশনে কাজ করে? একটা ডাইপোলের ডাইপোল মোমেন্ট কাজ করে মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস প্লাস, এই ঠিক আছে, ডাইপোল মোমেন্ট কাজ করে মাইনাস থেকে প্লাসের দিকে। ফিজিক্সের নিয়মে, কেমিস্ট্রিতে কিন্তু আবার উল্টো, কেমিস্ট্রিতে কিন্তু আবার উল্টো হয়, যেটা তোমরা 11 কেমিস্ট্রিতে পড়েছো। মনে করে দেখো, কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইডকে আমরা কেমন করে লিখি? CO, কার্বনের ডবল 4টে বন্ড, এই, তাহলে এখান থেকে এটা ডেল্টা, এটা মাইনাস ডেল্টা, এটা মাইনাস ডেল্টা। লক্ষ্য করো, এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে তোমাদের ভেক্টর গুলো দেওয়া আছে। তার স্বাভাবিক মনে হবে তাহলে কোনটা করব, যখন ফিজিক্সের করবে ফিজিক্সের জিনিস বলবে, ঠিক আছে? তা তুমি বলবে যে তাহলে এরকম কেন ধরা হল? কারণ ফিজিক্সের এমন জিনিস আছে, আজকে সম্ভবত পড়াবো, টর্ক, ঠিক আছে? টর্ক বার করতে গেলে ভেক্টরটাকে মাইনাস থেকে প্লাসের দিকে ধরতে হয়, ঠিক আছে? সেম জিনিস দেখো, জল H2O, তাহলে আমরা কি দেখেছি? এটাও এইদিকে কাজ করেছে H, এই, তাহলে এটা ডেল্টা প্লাস, এটা মাইনাস ডেল্টা, তাহলে এই ভেক্টরটা এইদিকে কাজ করে, এই ভেক্টরটা এইদিকে। তাহলে লক্ষ্য করো, এই যে ভেক্টরটা কাজ করছে, এই যে ভেক্টরটা কাজ করছে, তাহলে কি হবে? এর রেজাল্টেন্ট পাবো, কিন্তু এর রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে। সেই ভেক্টর নিয়মে কাটবে, রেজাল্টেন্ট একটা পেয়ে যাবো। কিন্তু এখানে রেজাল্টেন্ট কত? এখানে রেজাল্টেন্ট 0। সেম ভাবে তোমরা কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়েছো বোরন টাইফ্লুরাইড, ঠিক আছে? বোরন টাইফ্লুরাইডের কি হয়? বোরন টাইফ্লুরাইডের ডাইপোল মোমেন্ট 0। কেন? কারণ 120 ডিগ্রি কোণে কাজ করছে। তাহলে এই ডাইপোল মোমেন্টে, এই ডাইপোল মোমেন্টে, তাহলে দুটো ডাইপোল মোমেন্টের রেজাল্টেন্ট এদিকে, দুটো ডাইপোল মোমেন্টের রেজাল্টেন্ট এদিকে, তাহলে সেই রেজাল্টেন্টটা একে ক্যান্সেল করে দিবে, ঠিক আছে? তাহলে কেমিস্ট্রি যখন পড়বে কেমিস্ট্রির মতো, ফিজিক্স যখন পড়বে ফিজিক্সেরই মতো, তাহলে মাইনাস চার্জ থেকে প্লাসের দিকে ফিজিক্সের নিয়ম হয়ে যাবে। ওকে, এইবারে দেখো, আজকে আগের দিনে কি শিখেছি? যে ডাইপোল হলো দুটো পার্টিকেল ইকুয়ালি বাট অপোজিট চার্জ, তারা কেউ কারোর থেকে বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু আর হবে না, তাহলে ডাইপোল নেই। তো আজকে শিখবো যে ডাইপোলের যে কোনো পজিশনে, ধরো একটা ডাইপোল, এই ডাইপোলের যে কোনো পজিশনে, এটা ডাইপোল মোমেন্টটাকে দেখালাম এদিকে, যে কোনো পজিশনে বলতে আগের দিন কি পেয়েছিলাম? আগের দিনে অ্যাক্সিসের ওপর পেয়েছিলাম, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর পেয়েছিলাম, ঠিক আছে? তো আজকে শিখবো যে কোনো পজিশনে, মানে এতগুলো জায়গা আছে, যে কোনো একটা জায়গা। সব বইতে এরকম একটা পয়েন্টে করে দেওয়া থাকে, তাদের প্রমাণ করতেও সুবিধা হবে, ক্যালকুলেট করতেও সুবিধা হবে, এবং দেখাতেও বোঝাতেও সুবিধা হবে। তো এই পয়েন্টটাকেই দেখানো হচ্ছে। তাহলে এটা এখানে একটা সি পয়েন্ট, ধরো এটা মাইনাস এ, এটা বি, তাহলে এটা হলো সি পয়েন্ট, এখানে একটা প্লাস ইউনিট পজিটিভ চার্জ ইনপুট করে দাও। তাহলে এই ডাইপোলটা কত? এই ডাইপোল মোমেন্টটা হলো পি ভেক্টর, এটা ভালো করে বুঝবে, এই ডাইপোল মোমেন্টটা হলো পি ভেক্টর, ঠিক আছে? তাহলে এই যে এবি ডাইপোল মোমেন্টটা হলো পি ভেক্টর। এইবারে দেখো, যেহেতু এটা সি পয়েন্ট, তাহলে কোত্থেকে ধরবো? ও পয়েন্ট থেকে। তাহলে ও পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা হলো আর, ও পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা হলো আর, তাহলে এটাকে আর ধরলাম, ঠিক আছে? তো লক্ষ্য করো, আমি করব কি,
এই ডাইপোলটা যে মেন ডাইপোল আছে সেই মেন ডাইপোলটাকে দুটো উপাংশে ভাঙবো, মানে এই একটা উপাংশ ভাঙলাম, আর এর সঙ্গে পারপেন্ডিকুলারলি আর একটা উপাংশ নিলাম। ধরে নিলাম এটা a1 b1, আর এটা a আছে বলে এটা a2 b2, এরকম ধরে নিলাম। আচ্ছা, এইবারে দেখো এই যে সি পয়েন্টে 11 এ পড়েছো পোলার স্থানাঙ্ক, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এখানকার পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক হবে r থিটা। এই ডিসটেন্সটা r, এখান থেকে এই ডিসটেন্সটা r, এবং কতটা অ্যাঙ্গেল করে আছে? থিটা অ্যাঙ্গেল। তাহলে পোলার স্থানাঙ্ক কত? r থিটা। এইবারে লক্ষ্য করো, তাহলে অরিজিনাল এটা ভেক্টর, এটাই হলো p ভেক্টর। আচ্ছা, pটাকে এখানে দিচ্ছি। অরিজিনাল p হলো এই ভেক্টরটা p ভেক্টর, তাকে দুটো কম্পোনেন্ট নেওয়া হয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু এইটা। তাহলে এই ভেক্টরটা কত আসবে? p cos থিটা। এই ভেক্টরটা কত আসবে? p sin থিটা। দেখে না, অ্যাঙ্গেলটা থিটা আছে বলে এটা p cos থিটা, এটা p sin থিটা। ওকে, তাহলে অরিজিনাল এই ভেক্টরটা কিন্তু আর নেই, মানে p ডাইপোল মোমেন্টটা নেই, তাকে ভেঙে দুটো উপাংশ নেওয়া হয়েছে, একটা p cos থিটা, একটা p sin থিটা। ওকে, তাহলে p cos থিটা p sin থিটা হলে আমি যদি এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি, তাহলে আমরা কি জানি এটা প্লাস আছে মানে এটাও প্লাস, এরও তো এখানে মাইনাস। লক্ষ্য করো, তাহলে এই যে a ড্যাশ b ড্যাশ ডাইপোলের অ্যাক্সিসের ওপর বা অক্ষের ওপর সি পয়েন্টটা তৈরি। ফের বলছি, a ড্যাশ b ড্যাশ ডাইপোলের অক্ষের ওপর সি পয়েন্টটা রয়েছে। তাহলে অক্ষের ওপর থাকলে কি সূত্র হয়? অক্ষের ওপর থাকলে তাহলে আমি এখানটা এরকম ভাবে লিখছি, আচ্ছা a ড্যাশ b ড্যাশ দেবো না, এখানে a2 দিয়ে আছে তো, a1 b1, ঠিক আছে। তাহলে a1 b1 উপাংশের জন্য কি হবে? সি বিন্দুতে প্রাবল্য বা ইন্টেন্সিটি, প্রাবল্য কি হবে? ধরে নিলাম E1 কত আসবে? আবার বলছি, এই সি পয়েন্টটা লক্ষ্য রাখো, এইটার অ্যাক্সিসের ওপর এই পয়েন্টটা, এটা অ্যাক্সিসের ওপর এই পয়েন্টটা। তাহলে অ্যাক্সিসের ওপরে যদি থাকে, তাহলে অ্যাক্সিসের ওপর সূত্র কি হয়? তাহলে 1/4πε0। এই ডাইপোল মোমেন্টটা বর্তমানে কত? p cos থিটা। তাহলে p cos থিটা বাই ডিসটেন্স কত? ডিসটেন্স হলো r কিউব। ঠিক লিখলাম কি? না, এখানে ভুল আছে। কি ভুল? যেহেতু এটা অ্যাক্সিসের ওপর আছে, তাহলে অ্যাক্সিসের ওপর থাকলে, তাহলে সি পয়েন্টটা অ্যাক্সিসের ওপর থাকলে সূত্র কি হয়? 2p। মনে পড়ে দেখো, আগের দিনে E সমান কত ছিল? 1/4πε0 2p/r কিউব। ওকে, তাহলে বর্তমানে 2p তো আর নেই, কারণ এই উপাংশটা কত? p cos থিটা। তাহলে 2p cos θ/r কিউব। ওকে, ডিরেকশন কোন দিকে হবে? এখানের দিকে টানবে না ঠেলবে? দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসটা কাছে, তাহলে কি হবে? এটা এই ডিরেকশনে কাজ করবে, দ্যাট ইজ ইকুয়াল টু এটা কত? E1। এটা কিছু নাম দিয়ে দাও, CD বরাবর। তাহলে C থেকে D এর ডিরেকশনে, তাহলে CD বরাবর। তাহলে সি বিন্দুতে ক্ষেত্রফল হলো কার জন্য পেলে? a1 b1 এর জন্য। সেম ভাবে a2 b2 উপাংশের জন্য, তাহলে a2 b2 উপাংশের জন্য সি বিন্দুতে প্রাবল্য, E2 is equal to কত আসবে? 1/4πε0। ওকে, এইবারে লক্ষ্য করো, তাহলে এই ভেক্টরটা হয়ে গেল, a1 b1 হয়ে গেল। লক্ষ্য করো, a2 b2 এর কোন পজিশনে সি পয়েন্টটা রয়েছে? এই a2 b2 ভেক্টর, তাহলে এই a2 b2 ভেক্টর তার কোন পজিশনে? লক্ষ্য করো, এটা লম্ব সমদ্বিখণ্ডক, এই
লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে A2 B2 এর ব্রড অন পজিশনে বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর এই পয়েন্টটা রয়েছে। আগেরটা কি ছিল, অ্যাক্সিসের উপর, এটা কোথায় রয়েছে, ব্রড অন পজিশন বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর রয়েছে। তাহলে যেই লম্ব সমদ্বিখণ্ডকের উপর থাকবে, আমরা কি শিখেছিলাম আগের দিনে, লাস্ট বলে দিয়েছিলাম যে মাইনাস চার্জ, দেখো এটা A2 B2 যদি হয় এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস চার্জ যেদিকে থাকবে, মাইনাস চার্জ যেদিকে থাকবে সেই দিকেই কাজ করবে, বাট এই অ্যাক্সিসের প্যারালালে, মনে করে দেখো এই অ্যাক্সিসের প্যারালালে, তাহলে এটা কি কাজ করবে, এটা কাজ করবে সিডি, এটা ই আছে, এটা এফ দিয়ে দাও, তাহলে এটা সিএফ বরাবর, এটা কাজ করবে কি আছে E2, তাহলে এই ডিরেকশনে কাজ করবে কি আছে E2 ভেক্টরটা কাজ করবে, তাহলে E2 ভেক্টরটা কাজ করলে রেজাল্ট্যান্ট কি দাঁড়াবে, রেজাল্ট্যান্ট দাঁড়াবে this। তাহলে E2 টা কত, 1/4πε0। এবার লক্ষ্য করো এই ডাইপোলটা কত, p sin θ, তাহলে কত আসবে p sin θ বাই r3, ডিরেকশনটা কোন দিকে, আপাতত ছবি অনুযায়ী CF বরাবর। y p sin θ 2 এলো না কেন, আগের দিনে দেখে রাখো, আগের দিনে পড়লেই বুঝতে পারবে, এখানে অনলি ফর আছে কত, E is equal to 1/4πε0 কোন পজিশনে, ব্রড অন পজিশনে, p বাই r3, তাহলে অনলি ফর কাজ করবে p বাই r3, কিন্তু এখন তো আর p নেই, এই ডাইপোলটা কত p sin θ, তাহলে p sin θ বাই r3, ডিরেকশনটা কোন দিকে হবে, CF। ক্লিয়ার? লক্ষ্য করো এই যে দুটো ভেক্টর E1 এবং E2 এরা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। কেন পারপেন্ডিকুলার, কারণ এই যে দুটো উপাংশ এরা তো পরস্পরের সঙ্গে লম্ব, তাহলে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা এরা কি রকম, পরস্পরের সঙ্গে লম্ব, তাহলে এদের E1 এবং E2 পরস্পরের সঙ্গে কি অবস্থা থাকবে, লম্ব অবস্থায় থাকবে। তাহলে E কত, রুট ওভার অফ E1 এর ভ্যালু পুট করবে, E2 ভ্যালু পুট করবে, 1/4πε0 2p cos θ বাই r3 এর হোল স্কয়ার প্লাস 1/4πε0 p sin θ বাই r3 এর হোল স্কয়ার। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে একটু ক্যালকুলেট করে দেখো, 1/4πε0, তাহলে p বাই r3 বাইরে চলে আসবে, রুট ওভার কত আসছে 3 cos স্কয়ার θ প্লাস 1, একটু ক্যালকুলেট করে দেখো, জায়গা নেই গেল করতে পারছি না, তাহলে ঠিক আছে, তাহলে E is equal to 1/4πε0 p বাই r3 কমন চলে যাবে, দেখো প্রত্যেকটা থেকে p বাই r3 কমন চলে যাবে, এখানে 4 cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ, এই জন্য একটা 1 আসছে, তাহলে এখানে 4 ছিল, এই জন্য এখানে 3 চলে এলো, তাহলে 3 cos স্কয়ার θ প্লাস 1। তাহলে এটাই হলো আমার জেনারেল ফর্মুলা, যে কোনো পজিশনের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, যে কোনো পজিশনের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দাঁড়াচ্ছে এটা। তাহলে 1/4πε0 p বাই r3 রুট ওভার 3 cos স্কয়ার θ প্লাস 1। এইবারে লক্ষ্য করো ডিরেকশনটা বার করব, অভিমুখটা বার করব। অভিমুখ বলতে কি বোঝায়, যে এই যে রেজাল্টেন্টটা কাজ করেছে, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম ফাই, ঠিক আছে, এইটাকে ধরতে হবে তার কোনো মানে নেই, কিন্তু দেখো একটা মোটামুটি এই যে জিনিসটা আছে, তুমি এটার সঙ্গে ধরতে পারো, এটার সঙ্গে ধরতে পারো, যা খুশি। তাহলে এখান থেকে এটা এবার একটু মুছছি, তাহলে এখান থেকে কি করব, tan phi is equal to কি লেখা যায়, tan phi is equal to লেখা যায় লম্ব বাই ভূমি, কারণ সমকোণে ত্রিভুজ আছে, লম্ব কত E2, ভূমি কত E1, E2 বাই E1, E2 এর মানটা পুট করো, E1 এর মানটা পুট করো, দেখবে সব কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে হাফ tan θ, E2 এটা হাফ tan θ পড়ে থাকবে, দেখো হাফ tan θ, তাহলে phi is equal to কত আসবে, tan ইনভার্স হাফ tan θ, তাহলে এটাই আসবে অভিমুখ। তাহলে আমরা কি শিখে গেলাম, যে কোনো ডাইপোলের যে কোনো পজিশনের জন্য আমরা ক্ষেত্র প্রাবল্য বা তার অভিমুখ নির্ণয় করতে পারি। আচ্ছা, এবার লক্ষ্য করো
এই যে ডাইপোলটা আছে, এই যে পয়েন্টটা, এই সি পয়েন্টটা যদি এখানটায় থাকে, তাহলে এই ডাইপোলের ডাইপোলের কোথায়, ডাইপোলের অ্যাক্সিসের উপর। এখানে যদি একটা একক নর্থ পোল, একক পজিটিভ চার্জ যদি রাখা হয়, তাহলে এটা কোথায় রয়েছে, অ্যাক্সিসের উপর। অ্যাঙ্গেলটা কত আসছে, এই অ্যাঙ্গেলটা তাহলে কত, অ্যাঙ্গেলটা এখানে, অ্যাঙ্গেলটা 0, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে লক্ষ্য করো ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু কত, 1/4πε0 p বাই r কিউব রুট ওভার 3 cos স্কয়ার থিটা প্লাস 1। এই তো মেন সূত্র ছিল। তাহলে যখন অ্যাক্সিয়াল পজিশনে বা এন্ড অন পজিশনে যখন বার করছি, যখন এন্ড অন বা অ্যাক্সিয়াল পজিশনে বার করছি, তখন কি হবে, 1/4πε0, তাহলে p বাই r কিউব রুট ওভার 3 cos স্কয়ার 0, কারণ এখানে এলে অ্যাঙ্গেলটা কত আসছে, 0 প্লাস 1, cos 0 এর ভ্যালু কত, 1, 3 আর 1 4, তাহলে 1/4πε0, তাহলে 2p বাই কত এলো r কিউব। ওকে, সেম ভাবে যখন আমরা এই পজিশনে যাচ্ছি, এই পয়েন্টটা, এই সি পয়েন্টটা যদি এই পজিশনে যায়, মানে মেন ডাইপোলের কোথায়, লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি যাওয়া যায়, তাহলে অ্যাঙ্গেলটা কত আসছে, 100% 90 ডিগ্রি। তাহলে ই ইজ ইকুয়াল টু কত আসবে, 1/4πε0, তাহলে p বাই r কিউব রুট ওভার 3 cos স্কয়ার 90 প্লাস 1। cos 90 ভ্যালু কত, 0, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কত করে দেখলো, 1/4πε0 p বাই r কিউব। তাহলে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু দিস। তাহলে এটাই হবে জেনারেল ফর্মুলা। এখান থেকে তুমি যে কোনো পজিশনে বার করে দিতে পারো। ওকে, এইবারে দেখো আরেকটা জিনিস শেখাই। ধরো ডাইপোলের উপর, আমরা যেটা করছি, ধরো ডাইপোলের ধরো এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে, এটা একটা ডাইপোল। আচ্ছা, এর ক্ষেত্রে তড়িৎ বলরেখা কেমন হবে? এর ক্ষেত্রে তড়িৎ বলরেখা হলো, দেখো ব্যাপারটা ভেবে দেখো, এটা হলো অ্যাক্সিয়াল পজিশন, অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, ঠিক আছে। এই অ্যাক্সিসের উপরে যদি এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি, ইউনিট পজিটিভ চার্জটা এই কাল্পনিক পথ বরাবর চলে যাবে। যদি এখানে ইউনিট পজিটিভ চার্জ রাখি, তাহলে এই কাল্পনিক এই পথ বরাবর যাবে। ওকে, এইবারে লক্ষ্য করো, তাহলে এখান থেকে লাইন অফ ফোর্স ছবি এই দাঁড়াচ্ছে, বুঝিয়ে দিচ্ছি, লাইন অফ ফোর্সের ছবি দাঁড়াচ্ছে এই লাইন অফ ফোর্স দাঁড়াচ্ছে। তো লক্ষ্য করো, আমি যদি তাহলে এখানে ইউনিট পজিটিভ চার্জকে রাখলাম, এই ডিরেকশনে কাজ করবে। এবার লক্ষ্য করো তো, এইখানটায় এই লম্ব সমদ্বিখণ্ডক, এখানে ইউনিট পজিটিভ চার্জকে রাখলাম, কোন দিকে কাজ করবে, এই ডিরেকশনে কাজ করবে, কারণ মাইনাস আছে, খেয়াল করো, তাহলে এই ডিরেকশনে কাজ করবে। এইবারে দেখো লাইন অফ ফোর্সের ডেফিনেশন কি বা সংজ্ঞা কি বলছে, যে কোন চার্জের চারপাশে যে তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে বসালে, সেই একক ধনাত্মক আধান যে কাল্পনিক পথ বরাবর যায়, তাহলে এর কাল্পনিক পথ কোন দিকে, এই ডিরেকশনে, এর কাল্পনিক পথ এই ডিরেকশনে, ঠিক আছে। যে কাল্পনিক পথ বরাবর যায়, সেই কাল্পনিক পথকেই বলা হয় তড়িৎ বলরেখা। এটাই বলা হয়েছিল তো, শুধু ওটা নয়, যে কাল্পনিক পথ বরাবর যায় সেটা তড়িৎ বলরেখা ঠিকই, কিন্তু আরেকটা কথা বলতে হবে, যে কোনো ওই কাল্পনিক পথের ওপর যে কোনো বিন্দুতে স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করলে, দেখো এখান থেকে স্পর্শকটা ড্র করলে কি হবে, এই অঞ্চলের ক্ষেত্র প্রাবল্য পেয়ে যাব। এর ক্ষেত্র প্রাবল্য পেয়ে গেছি কত, আজকেই তো শিখলাম বা আগের দিন শিখেছি, 1/4πε0 p বাই r কিউব। এখানে কত, এখানে E is equal to কত, 1/4πε0 2p বাই r কিউব। তাহলে এই ডিরেকশনে কাজ করবে। আজকে আরেকটা জিনিস শিখলাম, লক্ষ্য করো, এই পজিশন যে কোনো, এখান থেকে তুমি এই যে এখান থেকে এই ডিসটেন্সটা, এখান থেকে আমি যদি স্পর্শক ড্র করি,
তাহলে এখান থেকে যদি স্পর্শক ড্র করি, সেই স্পর্শ কি হবে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এখানকার ভ্যালু কত এসেছিল, এই অ্যাঙ্গেলটা 100% থিটা, দেখো বিভিন্ন বিভিন্ন পজিশনে গেলে থিটা চেঞ্জ হবে। তাহলে থিটাটা জানাটা খুব জরুরি, থিটা জানাটা খুব খুব জরুরি। তাই জন্য এখানে কত আসবে, 1/4πε0, তাহলে p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে আমরা এখান থেকে আর একটা জিনিস শিখে গেলাম যে যে কোনো পজিশনেই হোক না কেন সেখান থেকে স্পর্শক ড্র করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পেয়ে যাব, এবং যে লাইন অফ ফোর্স গুলো পাচ্ছি এগুলো সবই কাল্পনিক। এই কাল্পনিক পথ বরাবর কি যাবে, একক পজিটিভ চার্জ গমন করবে, সেই জিনিসটাকেই বলা হচ্ছে তড়িৎ বল রেখা। ঠিক আছে, আজকে বেশিক্ষণ বলবো না, আবার পরের দিন বলবো। ওকে, আজকে এই পর্যন্ত থাক, কারণ নতুন টপিক ধরলে আর আসবে না, সময় পাবো না। ওকে, ঠিক আছে।